মোহন নামের এক ব্যক্তি তার স্ত্রী সুমিত্রা এবং তার দুই মেয়ের সঙ্গে একটি বাড়িতে বসবাস করত। মোহন ছিল খুব দরিদ্র একজন মানুষ। সে দিনমজুরের কাজ করে খুব কষ্ট করে নিজের সংসার চালাতো। মোহনের স্ত্রী সুমিত্রা তৃতীয়বার গর্ভবতী ছিল। মোহন মনে প্রাণে চাইছিল যেন তার একটি ছেলে হয়, কারণ তিনটা মানুষের একসঙ্গে সে একা দায়িত্ব নিতে পারছিল না। ব্যাস, এবার শুধু আমাকে সাহায্য করার জন্য আমার একটা ছেলে হয়ে যাক, এরপর আমি আর কিচ্ছু চাইবো না। কিন্তু দেখো, এসব তো আল্লাহর হাতে, আমি এসবে কি করতে পারি? দেখো সুমিত্রা, মেয়েদের জন্য আমার কোনো রাগ নেই। তুমি দুইটা মেয়ের জন্ম দিয়েছো, আমি চুপচাপ সহ্য করে নিয়েছি। কিন্তু আমার অবস্থাটা একবার দেখো, আমি কতদিন পর্যন্ত এভাবে বসে বসে তোমাদেরকে খাওয়াবো? আমারও তো সাহায্যের জন্য কাউকে চাই। এ কথা শোনার পর সুমিত্রা আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। এরপর হঠাৎ একদিন সুমিত্রার প্রসব বেদনা উঠে, যার কারণে তাকে তার স্বামী মোহন কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সুমিত্রা একটা সন্তানের জন্ম দেয়, যেটা ছিল তার তৃতীয় সন্তান। এরপর মোহন দৌড়াতে দৌড়াতে সুমিত্রার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমার ছেলে হয়েছে তো? বলো সুমিত্রা, বলো আমি ঠিক কথা বলছি, আমার একটা ছেলেই হয়েছে, তাই না? সুমিত্রা তার উত্তরে কিছুই বলে না এবং চুপ হয়ে তার সন্তানের দিকে তাকিয়েছিল। এরপর যখনই মোহন জানতে পারে যে তৃতীয়বার তার আবারও একটা মেয়ে হয়েছে, তখন সে তাকে কোলে করে নিয়ে কোথাও চলে যাচ্ছিল। তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? সুমিত্রা, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবারও যদি মেয়ে হয় তাহলে আমি কি আমাদের সঙ্গে রাখবো না। আমি এতজনের বোঝা কিভাবে বইবো? এর কারণে আমি ওকে কোথাও রেখে আসতে যাচ্ছি। তোমার পায়ে পড়ি, এমনটা করো না। আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করে দিও না। মোহন সুমিত্রার একটা কথাও শোনে না এবং হাসপাতাল থেকে সেই মাসুম বাচ্চাটিকে নিয়ে সোজা নদীর পাড়ে পৌঁছে যায় এবং নির্জন একটি জায়গায় একটা গাছের নিচে তার বাচ্চাটিকে রেখে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোকে ঘৃণা করি না, কিন্তু আমার দারিদ্রতা তোকে আমাদের সঙ্গে থাকতে দিল না। এমনটা বলে মোহন সেইখান থেকে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি কান্না করছিল, আর তার কান্নার শব্দ শুনে সেখানেই শুয়ে থাকা একটা ভয়ঙ্কর রাক্ষস জেগে যায় এবং সে সেই বাচ্চাটির কাছে পৌঁছায় আর বলে, আরে বাহ, এই ছোট বাচ্চাটি এখানে, মনে হচ্ছে মাত্র ওর জন্ম হয়েছে। ওর মাংস একদম টাটকা ফ্রেশ। আজকে তো খুব মজা হবে, ওকে আজকে মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। দুষ্টু ভয়ঙ্কর রাক্ষসটি যখনই সেই বাচ্চাটিকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সিন্ড্রেলা পরী চলে আসে এবং সে সেই দুষ্টু ভয়ঙ্কর রাক্ষসটিকে বলে, দুষ্টু রাক্ষস, ছেড়ে দে এই বাচ্চাটিকে, নয়তো তোর এমন অবস্থা করব যে কখনো ভুলতে পারবি না। এমনটা বলে সিন্ড্রেলা পরী সেই রাক্ষসীর থেকে ছোট্ট বাচ্চাটিকে কেড়ে নেয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সিন্ড্রেলা পরী সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে পরীলোকে চলে আসে এবং পৃথিবীলোকে ঘটে যাওয়া সকল ঘটনা সে পরীলোকে এসে পরীরানীকে খুলে বলে। জানি না এই পৃথিবীর মানুষগুলো কত নিষ্ঠুর, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে একা ছেড়ে গেছে মরার জন্য। হ্যাঁ রানীমা, একবার দেখুন কত নিষ্পাপ বাচ্চাটি। সেই সব তো ঠিক আছে সিন্ড্রেলা পরী, কিন্তু তো তুমি জানো যে এই পরীলোকের বাতাসে কোনো মানুষ বেশিক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে না, আর সেখানে এত একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা, ওকে নিয়ে যদি বেশিক্ষণ এখানে থাকা হয় তাহলে ওর মৃত্যু অনিবার্য। গুনগুন পরে ঠিকই বলছে সিন্ড্রেলা পরী, একে তোমার পৃথিবীলোকের কোথাও ছেড়ে আসতে হবে। পৃথিবীলোকে অনেক অনাথ আশ্রম আছে, ওইখানে কোথাও একে ছেড়ে এসো, ওইখানে খুব ভালোভাবে লালন পালন করা হবে একে। রানীপুরীর এ কথাতে সিন্ড্রেলা পরীর মন ছাই দেয় না এবং সে বলে, পৃথিবীলোকের মানুষের ওপর আমার একদম বিশ্বাস নেই, আপনি চিন্তা করবেন না, আমি ওকে এখানে রাখবো না। আমি পৃথিবীলোকেই ওর লালন পালন করব এবং ওর মা হয়ে ওর খেয়াল রাখবো। এমনটা বলে সিন্ড্রেলা পরী সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে পৃথিবীলোকে চলে আসে এবং সেখানে নিজের জাদু শক্তির দ্বারা একটা বাড়ি বানায়। এরপর সিন্ড্রেলা পরী নিজের রূপ পরিবর্তন করে একটা সাধারণ মানুষের রূপে চলে আসে এবং সে সেই ছোট্ট বাচ্চাটির নাম রাখে অ্যাঞ্জেলিনা। সিন্ড্রেলা পরী মা হওয়ার সকল দায়িত্ব পালন করে। সে খুব ভালোভাবে সেই ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখত এবং তার সকল প্রয়োজন মেটাতো। এভাবেই আস্তে আস্তে সময় কেটে যায়। এখন অ্যাঞ্জেলিনা 3 বছরের বাচ্চা।
সে তার মাকে অনেক ভালোবাসতো, তার মাও তাকে অনেক ভালোবাসতো। অন্যদিকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ঘৃণাও তার ভয়ঙ্কর রূপ ধারণ করছিল, এবং সেটা ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসটির ঘৃণা। সে সিন্ড্রেলা পরীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের গুহাতে অনেক রকম পরিকল্পনা করছিল। এরপর হঠাৎ করেই একদিন সে সিন্ড্রেলা পরীকে পরিলোক থেকে পৃথিবীলোকে আসতে দেখে, এবং সে তাকে পরী থেকে একটা সাধারণ মানুষের রূপ ধারণ করতেও দেখে নেয়। এরপর সে তার পিছু নেয়। এরপর যখন সিন্ড্রেলা পরী তার বাড়িতে যাচ্ছিল, তখন রাক্ষসটি তার পিছু করতে থাকে। এভাবেই সে জানতে পেরে যায় তার বাড়ির ঠিকানা। আমার মা অ্যাঞ্জেলিনা, তুমি কেমন আছো? দেখো মা তোমার জন্য কি নিয়ে এসেছে। ওয়াও, আমার ফেভারিট চকলেট। থ্যাংক ইউ সো মাচ মা, তুমি এই পৃথিবীর সব থেকে সেরা মা। অন্যদিকে সেই দুষ্টু রাক্ষসটি তার বাড়ির জানালা দিয়ে এই সব কিছু দেখছিল। সিন্ড্রেলা পরী, ওই দিন তুই আমার থেকে এই বাচ্চাটিকে কেড়ে নিয়েছিলি, কিন্তু সময় এসে গেছে, এখন আমি এই বাচ্চাটিকে তোর থেকে কেড়ে নিব। আর শুধু এই বাচ্চাটিকে নয়, তোকেও কাঁচা চিবিয়ে খাবো। সেই দিন থেকে সেই রাক্ষসটি সিন্ড্রেলা পরী এবং তার বাচ্চার ওপর নজর রাখতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন সে দেখে যে সিন্ড্রেলা পরী পৃথিবীলোক থেকে পরীলোকে চলে গিয়েছে। এরপর সেই দুষ্টু রাক্ষস সুযোগ পেয়ে সিন্ড্রেলা পরীর মানুষের রূপ ধারণ করে অ্যাঞ্জেলিনার কাছে যায় এবং তাকে ডেকে বলে, মা অ্যাঞ্জেলিনা, তুমি অনেকদিন বাড়িতে থেকে থেকে হয়তো বোর হয়ে গেছো, তাই না? চলো আজকে আমরা বাইরে কোথাও ঘুরে আসি। আমরা বেড়াতে যাব, কত মজা, আজকে মা আর আমি বেড়াতে যাব। এরপর সেই দুষ্টু রাক্ষসটি অ্যাঞ্জেলিনাকে নিয়ে সোজা তার গুহাতে চলে যায়। মা, এই জায়গাটি তো অনেক ভয়ঙ্কর, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? এরপর সেই রাক্ষসটি নিজের আসল রূপে ফিরে আসে, যাকে দেখে অ্যাঞ্জেলিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে সিন্ড্রেলা পরী যখন তার বাড়িতে আসে, তখন সে তার বাড়িতে অ্যাঞ্জেলিনাকে না দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে, আরে কেমন কথা বলছেন এটা? আপনি তো এখনই আপনার বাচ্চাকে নিয়ে বাইরে গেলেন বেড়াতে। আপনার বাচ্চাটিও তো আপনার সঙ্গে বেড়াতে গিয়ে অনেক খুশি ছিল, আর এখন আপনি আবার আমাদেরকে এসে জিজ্ঞাসা করছেন যে আপনার বাচ্চা কোথায়? এমনটা শোনার পর সিন্ড্রেলা পরী বুঝতে পেরে যায় যে এই সব কিছুর পেছনে আসলে কার হাত আছে। এর কারণে সে আর দেরি করে না এবং কোনো কিছু না ভেবেই সেই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষসের গুহাতে পৌঁছে যায়। তোর সাহস কিভাবে হলো আমার মেয়েকে এখানে নিয়ে আসার? এখন দেখ আমি তোর কি অবস্থা করি। শান্ত হয়ে যাও সিন্ড্রেলা পরী, একটু মাথাটা ঠান্ডা করো, কারণ তুমি এখানে কিছুই করতে পারবে না। এই গুহাটা আমার, আর এখানে তোমার কোনো জাদুই চলবে না, বুঝলি তো? আর এখন ভালোভাবে শোন, এটা আমার সময়। এখন আমি আমার প্রতিশোধ নিব, আর তোদের দুইজনকেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। মা, আমার খুব ভয় করছে। মা, ভয় পেও না, একটু চুপ করো। ভালো এবং সৎ মানুষদের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না। এমনটা বলে সিন্ড্রেলা পরী রানী পরীকে একটা সিগন্যাল পাঠায়। এর মধ্যেই সেই দুষ্টু রাক্ষসটি সিন্ড্রেলা পরীকেও বন্দি বানিয়ে ফেলে। আর যখনই সেই দুষ্টু রাক্ষস তাদের দুজনের সঙ্গে খারাপ কিছু করতে যাবে, ঠিক তখনই রানী পরী সেখানে হাজির হয়। রানী পরী সেই রাক্ষসের ওপর পরীলোকের পবিত্র পানি ফেলে দেয়, যার কারণে সেই দুষ্টু অশুভ রাক্ষসটি সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পচা আঙ্কেল মারা গেছে, পচা আঙ্কেল মারা গেছে। যখন এই কথাটি পুরো গ্রামবাসীর লোকজন জানতে পারে, তখন তারা সবাই সেখানে হাজির হয়। আর সেখানকার মানুষজনের মধ্যে সুমিত্রা এবং মোহনও ছিল। রানীপরী জিজ্ঞাসা করার পর মোহন সামনে এসে দাঁড়ায় এবং সে রানীপরীকে বলে, রানীপরি, এটা আমার মেয়ে, কিন্তু দারিদ্রতার কারণে আমি ওকে লালন পালন করতে পারতাম না, তাই ওকে বাধ্য হয়ে এখানে ছেড়ে গিয়েছিলাম। তুমি যেটা করেছো বাধ্য হয়ে করেছো, এর কারণে আমি তোমাকে কোনো শাস্তি দিব না। কিন্তু একটা কথা, এখন এই বাচ্চাটি আর তোমাদের সঙ্গে থাকবে না। হ্যাঁ, এখন থেকে আমি আমার পরিমায়ের সাথেই থাকব। এরপর সিন্ড্রেলা পরী চিরকালের জন্য পৃথিবীলোকে অ্যাঞ্জেলিনার মা হয়ে অ্যাঞ্জেলিনার সঙ্গে বসবাস করতে থাকে এবং তার খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে। সীতাপুর গ্রামে সামিত্রী তার 5 মেয়ে ও বুড়ো শাশুড়ির সঙ্গে বাস করত। সামিত্রীর স্বামীর মৃত্যু হয়ে যায় অতিরিক্ত মদ পান করার কারণে। এজন্যই তাদের আর্থিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল।
কারণ মদ খাওয়া আর জুয়া খেলার মধ্যে সাবিত্রীর স্বামী সব টাকা শেষ করে দিয়েছিল আর নিজের 5-5টি মেয়েকে ডাক্তারের ঠুকুর খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। সাবিত্রী একাই মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে তার 5 মেয়ে ও বৃদ্ধা শাশুড়ির সংসার চালাত। একদিন সাবিত্রী তার শাশুড়িকে বলল, মা, আমি বুঝতে পারছি না আমার 5-5টি মেয়ের বিয়ে কি করে দিব। ওদের বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। কি আর বলবো, বিয়ের জন্য যারাই আসে খোঁজে আর্থিক পরিস্থিতি আর সংসার দেখেই তো চলে যায়, নাতনিদের মুখটাও পর্যন্ত দেখতে চায় না। মা, যদি যৌতুক প্রথা চলে যেত তাহলে প্রত্যেক মেয়েরাই সুখে শান্তিতে বাস করতে পারত। এই যৌতুক আর দান দেহের এসব প্রথা না মেয়েদের জীবনকে একেবারে নরক বানিয়ে রেখেছে। দুই শাশুড়ি ও বউ মিলে এভাবেই দুঃখের কথা বলতো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এরপর কমলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে সাবিত্রী সহ তার পরিবারের সবাই গেল, কারণ কমলার মেয়ে সাবিত্রীর বড় মেয়ে সুনায়নার ঘনিষ্ঠ বান্ধবী ছিল। আরে সুনায়না, তুই এসে গেছিস, আমি অনেক খুশি হয়েছি। সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। আয় আয়, তুই কিন্তু আমাকে সাজিয়ে দিবি। আমি পার্লারের লোকজনকেও আমি সাজার জন্য ইনভাইট করিনি, ডাকিনি, তোকে দিয়েই সাজাবো। আরে আরে নেহা, তুই কি কাজ করেছিস? তুই গরিব বান্ধবীকে দেখে এনেছিস, সাথে সাথে ওর গোটা গরিব পরিবারকে দাঁত করেছিস, আর ওকে তুই মেকআপ করাতে বলছিস? ছি ছি ছি, যদি ওই অভাগা তোকে ছয় না তাহলে তুইও তো অভাগানী হয়ে যাবি। তুই জানিস না ওরা কপালপুরী, অভাগী, ওদের কোথাও বিয়ে হয় না। এইরকম অভাগী অশুভ মেয়েদেরকে বাসায় ডেকে এনেছিস কেন? মামি, এ তুমি কেমন কথা বলছো? যদি কোনো মেয়ের বিয়ে না হয় তাহলে সে কি অভাগী হয়ে যায়? এটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। আমরা সেই পূর্বপুরুষদের থেকে শুনে আসছি, যাদের বিয়ে হয় না তারা হলো কপালপুরী, মুখপুরী, অভাগী। আর সাবিত্রী তো 5-5টি মেয়ে হচ্ছে কপালপুরী, অভাগী। নেহা, আন্টি যখন নিষেধ করছে তখন আমি তোমার মেকআপ করিয়ে দেব না। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি নেহার কোনো জিনিসকে হাত লাগাবো না। নেহা, তুমি পাড়া থেকে মেকআপ আর্টিস্টকে ডাকো। একথা বলে সুনায়না নেহার কাছ থেকে দূরে সরে গেল। এরপর নেহা পার্লারের লোককে ডাকলো, কারণ বিয়ের দিনে নেহা কোনো ঝামেলা করতে চায়নি আর তার মাকে বোঝানো অনেক কঠিন ছিল, সেজন্য সে তার মাকেও কিছু বলল না। সাবিত্রীর পরিবার বিয়েতে এসেছিল ঠিকই, কিন্তু মানুষদের বিভিন্ন রকম কটু কথা তাদের শুনতে হয়েছিল। সবাই বিভিন্ন রকম কথা শোনাতে লাগলো। তখন সবচেয়ে ছোট মেয়ে সিদারা বলল, দেখেছো, চারিদিক থেকে কত রকম কথা শোনা লাগছে। সবাই বলছে আমরা বুড়ি হয়ে গেছি, আমাদের বিয়ে হচ্ছে না। এত আজে বাজে কথা শোনাচ্ছে মানুষ। কোথায় লেখা আছে মা যে এটাই আমাদের বিয়ের বয়স? মামনি, কি আর বলবো আমি তোমাদের, মেয়েদের বিয়ের বয়স তো 18 থেকে 20 পর্যন্ত। এরপর যদি সময় পেরিয়ে যায় তাহলে অনেক কথা শুনতে হয়। এটা তো সমাজ, সমাজের মানুষের কথা তো শুনতেই হবে। কমলা অপেক্ষা করছিল বরপক্ষ আসার, কিন্তু অনেক সময় পার হয়ে গেল, বরপক্ষ বাসায় আসলো না। নেহা ও বধূ সেজে বসে থাকলো, কিন্তু বরপক্ষ বিয়ে করতে আসলো না। কিছুক্ষণ পরে কমলার কাছে ফোন আসলো। ফোনে বরপক্ষ বলল যে বিয়ে করতে তারা আসবে না। এ কথা শুনে কান্না করতে করতে কমলার অবস্থা অনেক খারাপ হয়ে গেল। আর বরপক্ষ এসে বিয়ে না করার সব দোষ কমলা দিতে লাগলো সাবিত্রীর 5 মেয়ের উপরে। হায় হায় খোদা, আমি তো শেষ হয়ে গেলাম, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। নেহা, আমি তোকে কতবার বলেছি যে তুই ওই গরিবের বাচ্চাদেরকে ডাকবি না, ওরা মুখ পুড়ি। আজ দেখ, ওই সব অভাগী 5 বোন আসার কারণে তোর বিয়েটা হলো না, ভেঙে গেল। আমি আগেই বলেছি এই 5 বোন হলো অভাগী, মুখ পুড়ি, ওদের কোথাও বিয়ে হবে না, ওদেরও বিয়ে হবে না, আবার কারো বিয়ে হতেও দেবে না। যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে ওদের কালো ছায়া পড়ে বিয়ে ভেঙে দেবে। হায় রে খোদা, কি হয়ে গেল আমার। হ্যাঁ হ্যাঁ কমলা বাবু, তুমি ঠিকই বলেছ। এই 5 বোন না আমাদের এলাকার জন্য কাল সাপ হয়েছে। মনে হয় ওরা কোনো অভিশপ্ত। আরেকবার সুনিতা আপুর বিয়ের জন্মদিনে গিয়েছিল, সেখানেও বেহাল অবস্থা, কোনো কিছুতে বরকত নেই, খালি শব্দ থেকে বিপদই আসে। আর আজ এই বিয়েতে আসলো, এখানেও এই অবস্থা। এদেরকে এই গ্রামে রাখা যাবে না, এরা এই গ্রামে থাকার উপযুক্তই না। এইরকম অভাগী লোকদেরকে এখান থেকে বের করে দেওয়া উচিত। মা, এ কেমন তুমি অন্তর্বিশ্বাস করছো?
আগের যুগের সেই কথাগুলোকে বিশ্বাস করছো কেন তুমি? কেন এই কুমন্ত্রণা নিয়ে থাকছো তুমি? এখনকার যুগে এমনটা হয় না মা। আমার বিয়ে ওদের 5 বোনের কারণে ভাঙেনি। আমার বিয়ে ভেঙেছে যৌতুকের কারণে। তারা একটি বড় গাড়ি চেয়েছে, আর তুমি দেওয়া থেকে সেটা নিষেধ করেছো। তুমি বলেছো দিতে পারবো না, এজন্য বিয়ে ভেঙে গেছে। আর এই সমস্ত অপবাদ তুমি এই 5 বোনের উপরে লাগাচ্ছ। আর তুমি ভালো করে জানো এই 5 বোনের বিয়ে কেন হচ্ছে না, শুধুমাত্র এই যৌতুকের কারণে হচ্ছে না। নেহা, তুই আমাকে কি বোঝাতে চাইছিস? আমি অন্ধবিশ্বাসী? আচ্ছা বোনেরা, তোমরাই বলো তো, এই 5 বোনের কারণেই আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল না? এরকম অভাগী মেয়েদের এই গ্রামে থাকার কোনো দরকার নেই। ওরা এই গ্রামে থাকলে গ্রামের আরো অনেক অপায়া কাজ হবে। ওদেরকে এখান থেকে বের করে দিতে হবে। আজ আমার মেয়ের বিয়ে ভেঙেছে, আল্লাহ জানে কার আবার কার কার মেয়ের বিয়ে ভাঙবে। স্ত্রী ও তার মেয়েদের কিছুই বুঝে আসছে না যে এলাকার লোকজন এ কেমন কথা বলছে। এরপর গ্রামের সবাই মিলে স্বামীত্রী ও তার পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। স্বামীত্রী গ্রামের লোকজনের কাছে হাত জোর করে বলল, এগুলো আপনারা আমাদের উপরে কেমন অত্যাচার করছেন? আমি সেই কবে থেকে এখানে আছি, জন্মস্থান, শ্বশুর বাড়ি সবকিছু ছেড়ে আমি আমার 5 মেয়ে আর বৃদ্ধার শাশুড়িকে নিয়ে কোথায় গিয়ে উঠবো, কোথায় যাব? আপনারা আমার প্রতিবেশী, আপনারা যদি আমার সঙ্গে এমনটা করেন তাহলে কে আর আমাদেরকে ঠাঁই দেবে? আপনাদের পায়ে পড়ি, হাত জোর করে বলছি, এই এলাকা থেকে আমাদেরকে বের করে দেবেন না। আমি আমার মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? জমিদার সাহেব, আপনি একটু এদেরকে বোঝান, ওরা যেন আমাদেরকে গ্রাম থেকে না বের করে দেয়। তোমার কোনো কথা শোনা হবে না। তোমার মেয়েদের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আর আমরা ক্ষতি হতে চাই না। তাই ভালোই ভালোই বলে দিচ্ছি, তোমার 5 মেয়েকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও। শুনলে শোনো, না শুনলে কিন্তু ভালো হবে না। আমাদের থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। মা, মনে হচ্ছে এদের সঙ্গে কথা বলে লাভ হবে না। চলো আমরা এখান থেকে চলে যাই। এরকম নির্দয় আর দুষ্ট লোকদের কাছে আমরা আমরা আর আশ্রয় চাইব না। সাবিত্রী তার বৃদ্ধার শাশুড়ি ও 5 মেয়েকে সঙ্গে করে চলে গেল সেই এলাকা ছেড়ে অনেক দূরে। সে কিছুই বুঝতে পারল না তার বৃদ্ধার শাশুড়ি ও 5 মেয়েকে নিয়ে কোথায় উঠবে। পুরো পরিবার নিয়ে তারা এদিকে ওদিকে হাঁটতে শুরু করল। গোটা দিন হাঁটার পরে স্বামীত্রীর এক মেয়ে বলল যে আমরা জঙ্গলের মধ্যে ঝুপড়ি বানিয়ে থাকব। সুরানার এই কথা স্বামীত্রীর ভালো লাগলো। এরপর স্বামীত্রী জঙ্গলের মধ্যে একটি ঝুপড়ি বানিয়ে পুরো পরিবার নিয়ে থাকতে আরম্ভ করল। কিন্তু তাদের কাছে খাবারের মতো কিছুই ছিল না। খাবার কিনতে হলে টাকার দরকার, আর টাকা উপার্জন করতে হলে তো কাজ করা দরকার। অল্প যে কয় টাকা জমানো ছিল সবকিছু তো শেষ হয়ে গেল। এখন কি করার? পেট চালানোর জন্য কাজ তো অবশ্যই করতে হবে। আমি সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ খুঁজেছি, কিন্তু কেউ কাজ দেয় না। কি করার? এখন ভেবেছি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করব। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমরা 5 বোনও তোমাকে খড়ি কাটার কাজে সাহায্য করব, এরপর তুমি গিয়ে বিক্রি করবে। এরপর সাবিত্রী বাসায় রেখে গেল তার বৃদ্ধা শাশুড়িকে, আর 5 মেয়েকে নিয়ে খড়ি কাটতে জঙ্গলের ভেতরে গেল। সাবিত্রীর 5 মেয়ে খড়ি ঠিক করে দিল, এরপর বিক্রি করতে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিনের মতো আজও সাবিত্রী ও তার 5 মেয়ে জঙ্গলে কাঠ কাটছিল। তখন তাদের সামনে একটি বাঘ চলে আসলো। আমার প্রিয় 5 মেয়েরা, তাড়াতাড়ি এখান থেকে পালাও। এই ক্ষুধার্ত বাঘ আমাদের উপরে আক্রমণ করতে পারে। আমি এদিকে সামাল দিচ্ছি, যাও তুমি তাড়াতাড়ি তোমরা বাসায় যাও, আর তোমার দাদিকে নিয়ে কোথাও দূরে চলে যাও। এই জঙ্গল নিরাপদ না। এখন তো একটা বাঘ এসেছে, আল্লাহ জানে আরো পরপর কতগুলো জমি জানোয়ার চলে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। কিন্তু মা, তুমি বাঘের হাত থেকে কি করে নিজেকে রক্ষা করবে? তুমি কি করে ওর সাথে মোকাবেলা করবে? যদি এই বাঘ তোমার উপর আক্রমণ করে তাহলে কি হবে মা? আমার মেয়েরা, আমি যেটা বলছি সেটা করো, তোমরা তাড়াতাড়ি পালাও। সাবিত্রীর 5 মেয়ে সেখান থেকে কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইল না। এরপরেও সাবিত্রী তার 5 মেয়েকে কসম দিল, যার কারণে অপারগ হয়ে 5 মেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। অল্প সময়ের মধ্যেই সেই বাঘটি সাবিত্রীকে কামড় দিল আর তার প্রাণ নিয়ে নিল। এরপর তাকে খেয়ে ফেলল। দৌড়ে দাঁড়িয়ে সাবিত্রীর 5 মেয়ে এই সবকিছু দেখছিল আর খুবই কান্না করছিল। এরপর তাদের দাদির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। দাদির এসব শুনে খুবই কষ্ট পেল।
হে খোদা, আমাদের মতো গরিবের না জানি হয় কত পরীক্ষা তুমি নেবে। এত কিছু করার পরেও আমাদের দুঃখ কেন যে শেষ হয় না। সাবিত্রী আমাদের ছেড়ে চলে গেল, না জানি কতই কষ্ট পেয়েছে, ও কতটাই ভয় পেয়েছে। 5 নাতনি, তোমরা কেঁদো না, তোমাদের মা অনেক সাহসী ছিল, অনেক ভালো ছিল সাবিত্রী। এসব বলে তাদের দাদি 5 মেয়েকে জড়িয়ে নিল। এরপর তার দাদি সিদ্ধান্ত নিল এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাবে। তারা জঙ্গল ছেড়ে চলে যেতে লাগলো। তখন তারা রাস্তার মধ্যে দেখতে পেল 5টি সোনার লেহেঙ্গা, যে লেহেঙ্গাগুলো খুব চকচক করছিল। আপু, এই লেহেঙ্গাগুলো একেবারে সোনার মতো লাগছে। 1 নয় 2 নয়, 5টি লেহেঙ্গা, কি চকচক করছে। এই জঙ্গলে সোনার লেহেঙ্গার কি কাজ? কার হতে পারে এইগুলো? মনে হচ্ছে উপরওয়ালা আমাদেরকে সাহায্য করার জন্য এগুলো আমাদের দৃষ্টিতে দিয়েছে। আমরা এগুলো নিয়ে যাব। এই সোনার লেহেঙ্গাগুলোকে নিয়ে গিয়ে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কাছে অনেক টাকা হবে, আর আমরা ভালো মতো চলতে পারবো, আমাদের অভাব অনটন থাকবে না। না না বেটা, এগুলোতে আমরা হাত লাগাবো না, এগুলো নেওয়া উচিত হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকারা, দাদি একদম ঠিক বলেছে, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস উঠিয়ে নেওয়া ঠিক নয়। আর এই লেহেঙ্গাগুলো তো অনেক দামি, আল্লাহ জানে এগুলো কার, আর কারো জিনিস না বলে নেওয়া ঠিক নয়। যার জিনিস সে নিয়ে যাবে এসে, কিন্তু এগুলো তো অনেক দামি, পাহারা দিয়ে রাখা উচিত। যদি কোনো চোরটা এসে নিয়ে যায়। হ্যাঁ শোনায় না, তুমি একদম ঠিক বলেছ, এই সোনার লেহেঙ্গাগুলোর খেয়াল রাখা উচিত, দেখে রাখতে হবে। তাদের দাদি ও 5 বোন 5 লেহেঙ্গাকে দেখভাল করার জন্য সেখানে রয়ে গেল। ঠিক তখনই সেখানে অনেক সুন্দর পরী প্রকট হয়ে গেল। এত সুন্দর পরী দেখে দাদি ও 5 বোন খুবই আশ্চর্য হয়ে গেল। আমি হলাম পরিরাজ্যের রানী পরী। আমি সে অনেক আগে থেকেই এইরকম 5টি কনের সন্ধান করছিলাম, যে 5 মেয়ে এমনটা ভালো হবে যাদের মনের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না। আমার 5টি ছেলে আছে। আমার 5 ছেলের উপরে দুষ্ট কালো ডাইনির একটি অভিশাপ আছে। যদি এই 5টি লেহেঙ্গা পরে কোনো ভালো মনের মেয়েরা আমার 5 ছেলেকে বিয়ে করে, তাহলে ওই দুষ্ট কালো ডাইনির অভিশাপ আমার ছেলেদের উপর থেকে উঠে যাবে। আর আমার পুরো বিশ্বাস সেই 5 মেয়ে তোমরাই হবে। পরিজি, আপনি কেমন কথা বলছেন? আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে এত দামি সোনার চকমকে লেহেঙ্গা পরে আমরা বিয়ের কোণে সাজবো। আমরা আপনার 5 ছেলের সঙ্গে বিয়ে করব? আমরা তো সাধারণ মানুষ, আর আপনি পরী, রানী পরী। এটা কি করে হতে পারে রানী পরী? হ্যাঁ অবশ্যই হতে পারে। তোমরা 5 বোন তাড়াতাড়ি 5 সোনার লেহেঙ্গা পরে নাও, আর খুবই সুন্দর বধূর সাথে তোমরা সজ্জিত হয়ে যাবে এগুলো পরলে। আমার হাতে সময় খুবই অল্প, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি পরে নাও এগুলো। এরপর 5 বোন পরীর কথা মেনে নিল। 5 বোন যখনই সোনার চাদর লেহেঙ্গা পরল, সঙ্গে সঙ্গে তারা খুবই সুন্দর কনের সাজে সজ্জিত হয়ে গেল। তাদের দাদি 5 নাতনিকে এত সুন্দর কনের সাজে দেখে প্রচন্ড খুশি হলো। আমার 5 নাতনি, আমি আজ অনেক খুশি তোমাদের 5 জনকে কনের সাজে দেখে। যদি আজ তোমাদের মা সাবিত্রী বেঁচে থাকতো, তাহলে তোমাদের 5 জনকে কনের সাজে দেখে বিয়ে হতে দেখে কত না খুশি হতো। তোমাদের জন্য দোয়া রইল, কারো যেন নজর লেগে না যায়। এরপর 5 বোনেরই রানীপুরীর ছেলেদের সঙ্গে বিয়ে হয়ে যায়। এতে 5 ভাইয়ের উপরে দুষ্ট কালো ডাইনির যে অভিশাপ ছিল সেটাও নষ্ট হয়ে গেল। আমি তোমাদের সঙ্গে দেখা করতে অবশ্যই পৃথিবীতে আসব। আমার 5 ছেলের উপর থেকে কালো দুষ্ট ডাইনির জাদু নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের উপরে অনেক খুশি, অনেক কৃতজ্ঞ। আমি এখন থেকে তোমাদের জীবনে আর কোনো কিছুরই কষ্ট থাকবে না। জাদু সোনার লেহেঙ্গার কাছ থেকে তোমাদের যা খুশি তাই চাইতে পারো, সবকিছু পেয়ে যাবে। দাদি ও 5 নাতনির বিশ্বাসই হচ্ছিল না যে তাদের কষ্টের ফল তারা এত তাড়াতাড়ি পেয়ে যাবে। এরপর থেকে তাদের আর কোনো জিনিসেরই কষ্ট হয়নি। তারা হাসি খুশিতে তাদের জীবন পার করতে লাগলো, কারণ তাদের বিয়ে হয়েছিল কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, রানীপুরীর 5 ছেলের সাথে। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন যে গ্রামে 7 বোন বসবাস করত, সেই গ্রামে মহামারী ছড়িয়ে পড়ল।
আপু, আমরা যে গ্রামে থাকতাম ওই গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে। সেখানকার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আমাদের উচিত জাদুর লেহেঙ্গার সাহায্যে ওই গ্রামের লোকদেরকে সাহায্য করা। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হচ্ছে। ওদেরকে সাহায্য করা উচিত। যদিও গ্রামবাসী আমাদেরকে সাহায্য করেনি, অত্যাচার করেছে আমাদের উপরে, এরপরও আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। 5 বোন জাদুর স্বর্ণের লেহেঙ্গা নিয়ে তাদের গ্রামে গেল। সেখানে গিয়ে সব মানুষদেরকে ঠিক করে দিল, আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো জাদুর লেহেঙ্গাকে পরে পূর্ণ করে দিল। তোমরা 5 বোন কত ভালো। আমরা তোমাদের সঙ্গে কত খারাপ আচরণ করেছি। তোমাদেরকে ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বের করে দিয়েছি। তোমাদেরকে কোনোভাবেই হেল্প করিনি, আর আজ আমাদের এই পরিস্থিতিতে তোমরা আমাদেরকে সাহায্য করছো। সত্যি তোমরা অনেক ভালো, অনেক ভালো। আমাদের কৃতকর্মের উপরে আমরা লজ্জিত, ক্ষমা চাচ্ছি আমরা। আজকের পরে আমরা আর কখনো কারোর সঙ্গে এরকম খারাপ আচরণ করব না। 5 বোন এলাকাবাসীকে ক্ষমা করে দিল। এরপর তাদের জাদুর লেহেঙ্গার সাহায্যে অনেক স্বর্ণমুদ্রা, টাকা পয়সা দিয়ে সেখান থেকে তারা তাদের গ্রামে চলে গেল। আর 5 বোন মিলে হাসি খুশিতে তাদের জীবন পার করতে লাগলো।